সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ, রাজধানী জুড়ে সীমাহীন দুর্ভোগ। গৃহহীন হয়ে নৌকায় রাত কাটাচ্ছেন হাওড় অঞ্চলের অনেক কৃষক, সরকারি সহায়তার আশায় দিন গুনছেন 7.5 লাখ মানুষ। ঝিনাইদহে সন্দেহভাজন জঙ্গি আস্তানা এখনো ঘিরে রেখেছে পুলিশ, অভিযান চালাচ্ছে কাউন্টার টেররিজম ইউনিট। গণমাধ্যম ও সমাজসেবায় প্রথম বাংলাদেশি হিসেবে দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন সায়েম সুভান। শেষ শ্রদ্ধা জানাতে লাখে আখন্দের মরদেহ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে, বাদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজে জানাজা। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বৈরী আবহাওয়ায় রাজধানীতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। শনিবার ভোর থেকেই আকাশ ঘন মেঘে ঢাকা থাকে। সকাল 8:30টায় শুরু হয় বৃষ্টি। এ সময় অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। গাড়ি না পেয়ে বৃষ্টিতে ভিজেই দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকেন অনেকে। তবে শনিবার হওয়ায় অন্যান্য দিনের চেয়ে সড়কগুলোতে গাড়ির চাপ কিছুটা কম ছিল। এছাড়া মূল সড়কের বাইরে বিভিন্ন অলিগলিতে পানি জমতে দেখা গেছে। এ সময় স্কুলগামী ছোট শিশুদের নিয়ে বিপাকে পড়েন মা বাবারা। স্কুলের পথে গণপরিবহন নিয়েও পড়েন ভোগান্তিতে। বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষও কাজে বের হতে পারেননি। দর্শক, রাজধানীবাসীর দুর্ভোগের খবর জানাতে প্রগতি সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাফিয়া মুক্তা ও কারওয়ান বাজার থেকে হাসান পারভেজ। আমরা প্রথমেই চলে যাচ্ছি মাফিয়া মুক্তার কাছে। মুক্তা, সারা শহর জুড়ে চলছে খোরাখুরি, তার উপর এই বৃষ্টি, কি অবস্থা দেখছেন? সকালের শুরুতেই আসলে যে বৃষ্টিটি হয়ে গেছে, আমরা দেখেছি অফিসগামী মানুষ, যদিও আজকে সরকারি ছুটির দিন, তবে অন্যান্য অনেক অফিসই কিন্তু শনিবারে খোলা থাকে। তো সেক্ষেত্রে সকাল থেকেই যারা অফিসগামী মানুষ রয়েছে তাদের দুর্ভোগটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ শুধুমাত্র আসলে বৃষ্টি নয়, তার সাথে রাস্তার যে পরিস্থিতি, আসলে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর বাড্ডা এলাকায়। এই এলাকার যে রাস্তা, সেখানে কিন্তু আমরা দেখি সবসময় আসলে যানজটের একটা চিত্র থাকে, কিন্তু যখন বৃষ্টি নামে তখন কিন্তু সেই যানজটের পরিস্থিতিটা আরও চরম আকার ধারণ করে এবং সবচেয়ে বেশি দুর্ভোগে কিন্তু পড়েন সাধারণ যারা মানুষ রয়েছেন তারা। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে এই মুহূর্তে এই রাস্তায় আসলে যে বৃষ্টিটি সকালে হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় যে যানজট তার পরিমাণটা কিন্তু বেড়েছে এবং সে কারণে সাধারণ মানুষের দুর্ভোগটা কিন্তু অনেক বেশি। সেই সঙ্গে আমরা সকাল থেকেই যে আসলে যে বৃষ্টি যখন শুরু হয় তখন থেকে আমরা যেটি দেখছি যে সাধারণ যারা নিজের প্রয়োজনের কাজে আসলে বাসা থেকে বেরোচ্ছেন তারা কিন্তু দুর্ভোগে পড়ছেন এবং সেই সাথে এই রাস্তাটি আসলে এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে। তো সেই কাজের কারণেও কিন্তু আমরা দেখছি যে রাস্তায় আসলে গাড়ির যে চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং তার কারণে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগটা বাড়ছে। একই সাথে আপনি এই মুহূর্তে দেখছেন আসলে এখানে যে গণপরিবহনগুলো রয়েছে, গত কয়েকদিন থেকে আসলে গণপরিবহন নিয়ে অনেক সংকটের পরে আবারও আসলে স্বাভাবিক হয়েছিল সিটিং সার্ভিস এবং যে গণপরিবহন রয়েছে সেগুলো। সেখানে আসলে বৃষ্টির যে নতুন একটি উদ্যোগ, সেই কারণে কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি দুর্ভোগে পড়ছেন। আপনি দেখছেন যে বাসগুলো এবং যে গাড়িগুলো আসলে রাস্তায় চলাচল করছে সেগুলো কিন্তু অনেকক্ষণ থেকে আসলে আটকে রয়েছে জ্যামের মধ্যে এবং সেই সাথে আসলে যেহেতু অফিসের সময় এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার একটি সময় কিন্তু এই মুহূর্তে, সেক্ষেত্রে যারা সাধারণ মানুষ রয়েছেন যারা আসলে বিভিন্ন গন্তব্যে যেতে চান তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। আপনি দেখছেন এখানে আমরা দেখছি যে বাসগুলো আসলে যাচ্ছে কিন্তু সেটির গতি কিন্তু খুবই কম এবং এখানে আমরা দেখছি সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু, যারা শ্রমজীবী মানুষ আসলে সকালবেলা নিজেদের কর্মস্থলে যাওয়ার জন্য আছেন তারা কিন্তু দুর্ভোগে পড়ছেন। একই সাথে আমরা দেখছি যারা আসলে রিক্সা চালক যারা রয়েছেন তারা রয়েছেন, একই সাথে যারা সাধারণ মানুষ পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছেন তারাও কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়ছেন।
এই রাস্তাটি আসলে আমরা দেখি যে নিয়মিতই আসলে অনেক বেশি জ্যাম বা অনেক বেশি দুর্ভোগে পড়েন এখানকার যারা যাত্রী এবং সাধারণ রয়েছেন, তারা কিন্তু আজকে এই বৃষ্টির কারণে অনেক বেশি দুর্ভোগে পড়ছেন। আপনি দেখছেন এখানে সংস্কারের কাজ চলছে, সেই কাজের কারণেও কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষ অনেক বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে। তাবাসসুম, আপনি জানেন যে বেশিরভাগ সময় আমরা যেটি দেখি যে বর্ষার এই সময়টুকুতে আসলে রাস্তা সংস্কারের কাজ অনেক বেশি করা হয়, কিন্তু সংস্কারের কাজ আসলে যত দ্রুত শুরু করা হয় সেটি শেষ করে নিয়ে আসার জন্য দ্রুততার যে জায়গা সেটিতে কিন্তু আসলে একটা ধীরগতি দেখা যায় এবং সে কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তো বৃষ্টি হওয়াতে কিন্তু সেই ভোগান্তিটা আরও বেশি আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষ কিন্তু সকাল থেকেই ভোগান্তিতে পড়ছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। আসলে একই সাথে আমরা দেখছি যে যারা সাধারণ পথচারী রয়েছেন তারা কিন্তু ফুটপাত দিয়ে হাঁটতে পারছেন না, কারণ আমরা দেখি যে কাদা এবং একই সাথে সেখানে ফুটপাত দিয়ে চলার যে পরিস্থিতি সেটি কিন্তু থাকছে না। আপনি দেখছেন এই মুহূর্তে যে এখানে যে সংস্কারের কাজ চলছে তার কারণে রাস্তার পরিমাণটা কিন্তু কমে এসেছে এবং যে চিকন রাস্তা সেখান দিয়ে আসলে পরিবহনগুলো যাতায়াতের যে ব্যবস্থা সেটার কারণেও কিন্তু অনেক বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা দেখেছি সকালবেলা আসলে ঠিক অফিসের সময় যে যখন শুরু হয় ঠিক তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল এবং সেই বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন রাস্তায় পানি জমে যাওয়া এবং একই সাথে সাধারণ মানুষের আসলে ভোগান্তির পরিমাণটা কিন্তু বেশি। তাবাসসুম, আমরা তখন দেখি যে আসলে সামান্য কিছু বৃষ্টিতেই ঢাকার যে পরিস্থিতি, ঢাকার রাজধানীর যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক বেশি দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। আসলে যেখানে অনেক বৃষ্টি না হয়ে সামান্য একটু বৃষ্টিতেই আসলে ঢাকার রাস্তায় এ ধরনের পরিস্থিতি, তখন কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিটা অনেক বেশি। আপনি দেখছেন, আমরা দেখছি যে এখন এই যে রাস্তা সংস্কারের কাজ চলছে সেই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে সংস্কারের কাজ চলছে এবং একই সাথে দেখছি আমরা সাধারণ যারা পথচারী রয়েছে তারা কিন্তু ফুটপাতগুলো ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ফুটপাতগুলো আসলে দখল করে থাকার কারণে সাধারণ মানুষের যাতায়াত কিন্তু অনেক বেশি বাধাগ্রস্ত হচ্ছে এবং সে কারণে কিন্তু আমরা দেখছি যারা অফিসগামী মানুষ রয়েছেন এবং যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। আপনি দেখছেন যে সাধারণ যারা পথচারী রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন যে আসলে যেহেতু বাসগুলো আসলে এই মুহূর্তে জ্যামে আটকে রয়েছে সে কারণে তারা কিন্তু চেষ্টা করছেন পায়ে হেঁটে যত দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় সেই চেষ্টাটি তারা করছেন। আমরা দেখছি যে পথচারী যারা রয়েছেন তারা কিন্তু হেঁটে যাওয়ার চেষ্টা করছেন, অনেকেই কিন্তু কাদা এবং ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ার কারণেও কিন্তু তারা ভোগান্তিতে পড়ছেন। তো আমরা দেখছি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে যাবার জন্য এই বৃষ্টির কারণে কিন্তু অনেক বেশি দুর্ভোগে পড়ছেন। তো তাবাসসুম, আমি যদি সর্বশেষ আপনাকে বলি যে এই প্রগতি সরণি থেকে শুরু করে উত্তর বাড্ডা এবং রামপুরার যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু অনেক বেশি জনদুর্ভোগ তৈরি করেছে এই বৃষ্টির কারণে। তো আমার কাছে এখন পর্যন্ত এখানে ছিল সর্বশেষ। তাবাসসুম। মাফিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা চলে যাব কারওয়ান বাজারে। কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন হাসান পারভেজ। পারভেজ, এমনিতেই ঢাকায় যানজট থাকে প্রকট, তার উপর আজ হয়েছে বৃষ্টি, কি অবস্থা দেখছেন? শাহবাগে আছি তো এখানে যে এসে যা দেখছি আমি যেটা মনে হয়েছে, কিংবা আমি সকাল থেকে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরছি তো এই এলাকা ঘুরে যেটা দেখা মনে হয়েছে আসলে যে সময় মানুষজন কর্মস্থলে তারা যাবে বা যে সময় বের হবে তাদের কাজের যে জায়গা সেই জায়গায় তখনই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। আসলে ঠিক 7টার পর 7:30টার দিকে কি বৃষ্টিটা শুরু হয়েছে। বিশেষ করে যারা কর্মমুখী মানুষ, যারা বিভিন্ন কর্মস্থলে যায় তারাই এই ভোগান্তিতে পড়েছে এবং একই সঙ্গে বিভিন্ন স্কুল কলেজের যারা শিক্ষার্থী তারাও কিন্তু এই ভোগান্তিতে পড়েছে। আপনি জানেন যে আজকে যেহেতু শনিবার সরকারি ছুটির দিন, যে কারণে যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু বাইরে বের হয়নি, কিন্তু যারা বেসরকারি চাকরি করে বা বিভিন্ন যারা দিনমজুর যারা বিভিন্ন কাজ করে থাকে তারাই কিন্তু মূলত এই ভোগান্তিতে পড়েছে। এবং দেখতে পেয়েছি আমি যে অনেকে কিন্তু বাইরে থেকে বা বাসা থেকে বের হয়েছে ছাতা ছাড়াই বা কোনো ধরনের রেইনকোট ছাড়াই তারা বের হয়েছে, যে কারণে দেখা গেছে তাদেরকে বৃষ্টিতে ভিজতে তাদেরকে দেখা গেছে, তাদের যে কাপড় চোপড় বা শরীর সেটি কিন্তু দেখেছি আমি তারা ভিজে গেছে। এবং একই সঙ্গে দেখছি অনেককে দেখছি যারা ছাতা নিয়ে বের হয়েছে, ছাতা নিয়েই তারা চলাফেরা করছে কিংবা রেইনকোট নিয়ে তারা চলাফেরা করছে। আমি এখানকার আমি কিন্তু যেই জায়গা আছে আমার সামনে আছে বার্থডে পিছনে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, এখানে যারা অনেকে আসছেন, যারা বিভিন্ন রোগী নিয়ে আসছেন বা কিংবা তারা নিজেরাই রোগী হয়ে আসছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা কথা বলে যেটা মনে হয়েছে তারা হঠাৎ করে যে বৃষ্টিটা হয়েছে শুরু সকাল থেকে সেই কারণে তাদের কিন্তু এক ধরনের ভোগান্তি হয়েছে। এই বৃষ্টি কিন্তু শুধুমাত্র আজকে যে শুরু হয়েছে তা কিন্তু নয় তাবাসসুম, এটা কিন্তু গত 2-3 দিন ধরে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে এবং থামছে, আবার বৃষ্টি হচ্ছে থামছে। আমি কিছুক্ষণ আগেই আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করি, তাদেরকে যোগাযোগ করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর বলছে যে দুপুর নাগাদ কিন্তু এই ধরনের যে বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে না, একটা আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে, এই ধরনের অবস্থা থাকবে এবং দুপুরের পর হয়তো বিকালের দিকে কিন্তু এই
এই বৃষ্টি কিন্তু থেমে যাবে এবং একই সঙ্গে তারা বলছে যে আগামী 23-24 অর্থাৎ আগামী কাল পরশু পর্যন্ত এই ধরনের অবস্থা থাকবে, তারপরে কিন্তু স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা হয়ে যাবে। তো শাহবাগে যে জায়গা আপনি জানেন যে এমনিতে সিটি সার্ভিস বন্ধ ছিল, কিন্তু আবার চলছে, কিন্তু গণপরিবহন কিন্তু এখনো সেই অবস্থা দেখা যাচ্ছে না। হয়তো বা বৃষ্টির কারণে কিন্তু গণপরিবহন চলছে না, একই সঙ্গে কিন্তু মানুষজন যাতায়াত কিন্তু খুব সীমিত আকারে তারা চলাফেরা করছে, কোনো জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু রাস্তায় বের হয়নি। তো তাওয়াসুম, এই ছিল সর্বশেষ অবস্থা শাহবাগ থেকে। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাব মিরপুর থেকে যোগ দিচ্ছেন তালুকদার বিপ্লব। আমরা জানি যে অনেকদিন ধরে মিরপুরে রাস্তায় খোঁড়াখুড়ির কাজ চলছে, তার উপর আজকে হয়েছে আবার বৃষ্টি। তো এক্ষেত্রে কি অবস্থা দেখছেন মিরপুরে? তাওয়াসুম, আপনি যেটা বলছিলেন যে মিরপুর এলাকায় রাস্তায় যে খোঁড়াখুড়ি চলছে, সেই খোঁড়াখুড়ি কিন্তু দীর্ঘদিনের, আর এই দীর্ঘদিনের খোঁড়াখুড়িতে মানুষের যে দুর্ভোগ তৈরি হয়েছে বা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু নিত্যদিনের দুর্ভোগ বলা যেতে পারে। এছাড়া সাথে তো বৃষ্টি আছেই, এবং অন্যান্য গত দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু মিরপুর এলাকার দুর্ভোগের কিন্তু চরম আকার ধারণ করেছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে মিরপুর এলাকার যে মিরপুর 12 নম্বর থেকে শুরু করে মিরপুর 10, মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া, এবং এই রুটটাতে পুরোপুরি কিন্তু রাস্তায় যে মেট্রো রেলের কাজ চলছে, এই কাজটি কিন্তু গত অনেক দিন ধরেই চলে আসছে, এবং এই পরপর এই রাস্তা খোঁড়াখুড়ির কারণে কিন্তু এখানকার যে সাধারণ যাত্রী, এখানকার এই সড়কটি ব্যবহার যারা করছে, তারা কিন্তু প্রচুর পরিমাণের ভোগান্তির ভিতর পড়ছে, এবং এই ভোগান্তিতে পড়তে গিয়ে কিন্তু তারা যেই সমস্যা, তো প্রতিদিন যে সমস্যায় পড়ছে, এই সমস্যা কিন্তু আসলে কিন্তু শেষ হচ্ছে না। এবং আপনি দেখছেন যে মিরপুরের যে এখন যে গাড়ির দীর্ঘ যে লাইন দেখছেন, এটা কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি ছাড়াও কিন্তু এই লাইনটি কিন্তু অন্যান্য দিনও থাকে, কারণ এই যে রাস্তার পাশে যে মেট্রো রেলের কাজের কারণে যে অন্যান্য সেবা সংস্থা যে লাইনগুলো টানা হচ্ছে, সে টানার কারণে কিন্তু রাস্তা সরু হয়ে যাওয়ার কারণে কিন্তু রাস্তার এক পাশে লাইন ধরে কিন্তু গণপরিবহনগুলো বা অন্যান্য যেই ব্যক্তিগত যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু যাওয়ার কারণে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে লাইন যানজট থাকছে, এবং এই যানজটটা কিন্তু মিরপুর 11 থেকে শুরু করে মিরপুর 11.5, মিরপুর 10 হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া পর্যন্ত কিন্তু থাকে, এবং দীর্ঘ সময় থাকে। আবার কিছু সময় এই যানজটটা ছেড়ে দিলেও কিন্তু আবার কিন্তু এটা কিন্তু থাকে। এছাড়া তাবাসসুম, আপনি যদি একটি বিষয় আমি আপনাকে দেখাতে চাই, সেটা হলো যে এই যানজট পাশাপাশি ভোগান্তিকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে মিরপুর এলাকায় যারা বাসিন্দা, যারা বিভিন্ন গন্তব্যে যারা যেতে চাচ্ছে, তারা কিন্তু অনেকটা পায়ে হেঁটে, বেশিরভাগ যাত্রী কিন্তু পায়ে হেঁটে কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, এবং আমরা দেখেছি যে তারা অনেকটা ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন গণপরিবহনে ওঠার চেষ্টা করছে, এবং বিশেষ করে এই অবস্থাটা বেশি সমস্যায় পড়েছে যে মহিলা যারা যাত্রী আছে, তারা কিন্তু বেশি ভোগান্তিতে পড়ছে। তো সর্বোপরি মিরপুর এলাকার রাস্তায় খোঁড়াখুড়ি উন্নয়নের যে ভোগান্তি, সেই ভোগান্তিতে পাশে গত দুদিনের যে বৃষ্টিতে কিন্তু এলাকার জনজীবন আরও বেশি একটা বিপর্যস্ত অবস্থায় আছে কিন্তু। তাবাসসুম। বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী জুড়ে চলছে খোঁড়াখুড়ি, তার উপর যুক্ত হয়েছে বৃষ্টি। এই বৃষ্টির ফলে কিন্তু সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেক হারে বেড়ে গেছে। এই ভোগান্তির খবর জানাতে প্রগতি সরণি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাফিয়া মুক্তা, কারওয়ানবাজ শাহবাগ থেকে হাসান পারভেজ, এবং মিরপুর থেকে যোগ দিয়েছিলেন তালুকদার বিপ্লব। পাহাড়ি ঢলে এক ফসলি জমির সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা কিশোরগঞ্জের চামড়াঘাট হাওরের কৃষকরা। গৃহহীন হয়ে পড়ায় নৌকায় রাত কাটাচ্ছেন অনেকে। অসহায় হাওরবাসী তাকিয়ে আছে ত্রাণ সহায়তার দিকে। আবু মুসার ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। কিশোরগঞ্জ হাওর অঞ্চলে এমন দুর্যোগ এই প্রথম। জিরাতের ফসল ঘরে তোলার আগেই হঠাৎ পাহাড়ি ঝড়, আর তাতেই সব শেষ। ব্যবহার করা যাবে না, অসম্ভব। এটা তো রোদ না উঠে তাহলে ব্যবহার করার মতো ক্ষমতা নাই। আমরা রোদ নাই, কিছু নাই, যে কষ্টের মধ্যে আছি, বহুত কষ্টের মধ্যে আছি আমরা। শুধু তাই নয়, গৃহহীন হয়ে গবাদি পশু আর পরিজনদের নিয়ে
ভীষণ বিপাকে এখানকার মানুষ। যে আমরা কৃষকরা যারা কৃষি কাজ করছি তারা খুব অনাহার আছি, আমরা খুব বিপদ আছি, গরু ছাগল এগুলো খুব অনাহার আছি। আমাদের তো ধান সব নষ্ট হয়ে গেছে, ধান পচে গেছে। মনে করুন যে এই ধানগুলা নিয়ে আমরা যা মারা দিছি, ঠিক আছে, এগুলা আমরা সব পচিয়া শেষ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসেছে 250 মেট্রিক টন চাল আর 16 লক্ষ টাকা, যার বিপরীতে এই অঞ্চলে প্লাবিত 4টি হাওড় উপজেলায় রয়েছে প্রায় 7.5 লাখ মানুষ। অসহায় মানুষ এখন শুধুই তাকিয়ে, কর্তৃপক্ষ কি তাদের হাহাকারে সাড়া দেবে? স্বপ্ন ছিল এই সোনালী ফসল ঘরে তুলবার, স্বপ্ন ছিল অন্তত এই বছরটি পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে কাটাবার। তবে সেই স্বপ্ন ভঙ্গ হলো অকস্মাৎ পাহাড়ি ঝড়ে। হাওড়া অঞ্চলের মানুষের এখন এটাই বাস্তবতা। মাত্র 250 মেট্রিক টন চাল আর 16 লক্ষ টাকায় কি এই লাখ লাখ মানুষের স্বপ্নভঙ্গের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব? রিশাদ হাসান, নিউজ 24, চামড়াবন্দর, হাওড়, কিশোরগঞ্জ। প্রথম বাংলাদেশি হিসেবে দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2017 পুরস্কার জিতলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। গণমাধ্যম ও সমাজসেবা শাখায় তিনি এই পুরস্কার পেলেন। মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যায় সায়েম সোভান আনভীরের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। রামিম হাসানের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মমতাজ। প্রথম বাংলাদেশি হিসেবে দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2017 পুরস্কারে ভূষিত হলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। এটি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার, যা প্রদান করা হয় ভারত সরকারের পক্ষ থেকে। মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড্রু কলেজ অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যায় সায়েম সোভান আনভীরের হাতে আনুষ্ঠানিকভাবে দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ডস তুলে দেন ভারতের প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার। সমাজসেবা ও গণমাধ্যমে অসামান্য অবদানের জন্য সায়েম সোভান আনভীরকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। বাংলাদেশের খেলার জগতেও অবদান রেখে আসছেন তিনি। সায়েম সোভান আনভীরের পাশাপাশি এবার দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন এক সময়ের পর্দা কাঁপানো বলিউড তারকা হেমা মালিনী এমপি, সাবেক বিশ্ব সুন্দরী বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন, গজলের জীবন্ত কিংবদন্তি অনুপ জালোটা, গুণী সঙ্গীত শিল্পী ফাল্গুনী পাঠক সহ কয়েকজন বরেণ্য মানুষ। দাদা সাহেব ফালকে ভারতীয় সিনেমার জনক হিসেবে পরিচিত। তার পুরো নাম ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। ভারতীয় চলচ্চিত্রে দাদা সাহেব ফালকের অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার 1969 সালে এই পুরস্কার প্রবর্তন করে। সাবরিনা মমতাজ, নিউজ 24। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। একসময় প্রমত্ত পদ্মা এখন মরা গাঙে পরিণত হয়েছে। পানি শুকিয়ে পদ্মার বুকে এখন শোভা পাচ্ছে চর আর সবুজ প্রকৃতি। পরিবেশবাদীরা বলছেন, এখনই পদ্মার পানির প্রবাহ ফিরিয়ে আনা না হলে অচিরেই এর অস্তিত্ব হুমকির মুখে পড়বে, আর যা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে গোটা উত্তরাঞ্চল জুড়ে। পদ্মার এই ভয়াবহ চিত্র নিয়েই বাংলাদেশ লাইভে এবারে লোকেশন রাজশাহী, যোগ দিচ্ছেন কাজী শাহেদ। শাহেদ, প্রমত্ত পদ্মার এই করুণ অবস্থার কারণ কি? ধন্যবাদ তাবাসসুম। আপনি যেমনটি বলছিলেন যে একসময়ের প্রমত্তা পদ্মা এখন
ধুধু বালুচরে পরিণত হয়েছে। আমি আপনাকে আগেই দেখিয়ে নিতে চাই যে সেই ধুধু বালুচরটি যে কি অবস্থা এখন পদ্মার। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট নদীর মতোই অবস্থা, যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তো এই অবস্থায় এখন কিন্তু পদ্মার একাধিক নদীর সৃষ্টি হয়েছে, খণ্ড খণ্ড যে খালের মতো অবস্থা চর পড়ার কারণে, এবং যেটি হয়েছে যে হাঁটু জলের মতোই অবস্থা কিন্তু এই প্রমত্তা পদ্মার। এই পদ্মার ইতিহাস যদি একটু বলতে চাই আপনাকে, সেটি হলো যে একসময় ডাচ বণিকরা কিন্তু এখানে পানির জাহাজে করে ব্যবসা করতে আসতেন, এবং তাদের নীল চাষের কারণেই কিন্তু আমি যেখানে আছি তার ঠিক পাশে কিন্তু বড়কুঠি নীলকুঠি গড়ে উঠেছিল, যেটি এখন বড়কুঠি নামে পরিচিত। সেই বড়কুঠি এখন আছে, কিন্তু পদ্মার যে সেই স্রোত, পদ্মার যে সেই উত্তাল যৌবন, সেটি কিন্তু এখন আর নাই। ফলে এই অঞ্চলের মানুষের কিন্তু জীবন জীবিকা কিন্তু আগের চেয়ে বদলে গেছে। এখানে যারা আগে মাছ চাষ করতেন, তারা কিন্তু মাছ ধরতেন, তারা কিন্তু এখন আর মাছ ধরছেন না, তারা পেশা বদল করেছেন। তো আমরা এই নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক। আমরা তার কাছ থেকে শুনবো আসলে পদ্মার এই ইতিহাস এবং বর্তমান অবস্থার কথা। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই যে পদ্মাকে তো আপনি অনেক যৌবনা দেখেছেন, তো এখন এই হালটি কেন? পদ্মার এই হালটি মূলত ফারাক্কা যে ব্যারেজ ইন্ডিয়া তৈরি করেছে সেই কারণে, এবং ফারাক্কা ব্যারেজ 1975 সালে আপনারা সবাই জানেন যে পরীক্ষামূলকভাবে 40 দিনের জন্য এটা মাত্র 16-17 হাজার কিউসেক পানি কলকাতা বন্দরে নাব্যতা রক্ষার জন্য ভাগীরথী পানিতে তারা ক্যানেলের মাধ্যমে নিয়ে যান। এরপর থেকেই মূলত এরপরেও ওই 75 সালের কমিশনিংয়ের পরেও যেটুকু আমরা পানি পেতাম তাতে আমাদের এই প্রমত্তা পদ্মা প্রায় প্রমত্তাই ছিল। কিন্তু ফারাক্কা ব্যারেজের নির্মাণের পরেও আপনার আরও উজানে শত শত তারা বাঁধ নির্মাণ করেছে। যেমন আপার গঙ্গা যে প্রজেক্ট, প্রায় 6000 কিলোমিটার তারা খাল খনন করে এই পানিটা নিয়ে যাচ্ছে। তারপরে মধ্য গঙ্গা যে প্রজেক্ট, সেটা নিম্নগঙ্গা প্রজেক্ট, এর মাধ্যমে প্রায় ওরা 15,000 কিলোমিটার এটা খালের মাধ্যমে 45,000 কিউসেক পর্যন্ত তারা পানি উজানে নিয়ে যাচ্ছে। এরপরেও পাটনার উজানে তারা জলসেচের জন্য, বিদ্যুতের জন্য আরও তারা নিয়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে ফারাক্কা পয়েন্টে আমাদের যে পানি থাকার কথা সেই পানিটা নাই। এখন হচ্ছে তাহলে এখন যে পদ্মাকে রক্ষার মানে আসলে উপায়টা কি, আমরা কি করতে পারি? পদ্মাকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে যে এর যে পানি প্রবাহ, উৎসে যে প্রবাহ পানির, সেই উৎসের পানি প্রবাহটা রক্ষা করা, এবং যা কিছু বাঁধটা নির্মাণ করা হয়েছে যেমন ফারাক্কা ব্যারেজ, এগুলোকে ভেঙে দিতে হবে। এবং তার দৃষ্টান্ত বিশ্বে দেখা যাচ্ছে যে আমেরিকা, জাপান, এমনকি চীনও তাদের দেশে এই জাতীয় প্রকল্পে যে সুদূর প্রসারী তাদের লাভ হয় নাই, এটা তারা উপলব্ধি করেছেন এবং তারা বাঁধগুলো ভেঙেও দিচ্ছেন। আজকে এই আওয়াজটা শুধু আমাদের বাংলাদেশে নয়, এই আওয়াজটা কিন্তু ভারতেও উঠেছে। যেমন আপনার বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও, আমাদের কোনো লাভ হয় নাই। পশ্চিমবঙ্গেও একই হাহাকার উঠেছে, এবং বিশেষ করে বাংলাদেশে আপনারা সকলেই জানেন যে একমাত্র রাজনৈতিক নেতা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালের 16 মে যে ফারাক্কা লং মার্চ করেছিলেন, এই ফারাক্কা লং মার্চের সময় তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন যে বাংলাদেশে, যদিও ভারতীয় সরকার বলছেন যে বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না, বাংলাদেশের প্রকৃত অর্থে যে ক্ষতিটা হয়েছে, একটু আগে আপনি বললেন যে এই আমাদের পানি প্রয়োজনটা কেন। পানি প্রয়োজনটা মূলত হচ্ছে বেশ কয়েকটি কারণ, তার মধ্যে প্রধানতম কারণ হলো আমাদের কৃষি সেচের ব্যাপার। সেই কৃষি সেচের পানির সংকট তো আছেই, সেটি তো আমরা বুঝছি। তো আপনারা যেটি করছেন যে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটি যেটি আছে আপনাদের, এই সরকারকে কি ধরনের সুপারিশ করছে এখান থেকে? আমাদের সরকারের কাছে সুপারিশ হচ্ছে একটাই, যে শুধু ভারতের সঙ্গে আলোচনা করেই এই সমস্যার সমাধান হবে না, তাই আমাদের একটা আঞ্চলিক পানি ফোরাম গঠন করার কথা। চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ইন্ডিয়াকে নিয়ে আঞ্চলিক পানি ফোরাম গঠন করতে হবে। এই আঞ্চলিক পানি ফোরাম এটা জাতিসংঘের যে 1997 সালে যে ওয়াটার কোর্সেস যে কনভেনশন, এই কনভেনশনের আলোকে হতে হবে এবং জাতিসংঘের সুপারভিশনে হতে হবে। এছাড়াও আপনার যদি দ্বিপাক্ষিক যে চুক্তি কথা যেটা বলা হচ্ছে, যেমন আমাদের গঙ্গা চুক্তি হয়েছে 1996 সালে, 30 বছর মেয়াদি, 20 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। কিন্তু আমরা কি দেখলাম,
আমরা দেখছি যে 27,500 কিউসেক পানি পাওয়ার কথা আমাদের, কিন্তু 27,500 তো দূরের কথা, এই খরা মৌসুমে 7 থেকে 10,000 কিউসেকেও নেমে গেছে। এটা পানি উন্নয়ন বোর্ডেরই তথ্য। তো এইভাবে তারা ইন্ডিয়া যে পানি দেয়নি, দেবে না, এটা আমাদের কাছে পরিষ্কার। যেমন তিস্তা নদী নিয়ে আজকে কীভাবে অবস্থাটা হচ্ছে, তিস্তা নদী নিয়ে আজকে খোড়া অজুহাতে ইন্ডিয়ান একটা সোভারেন কান্ট্রি, বাংলাদেশ একটা সোভারেন কান্ট্রি, তাদের প্রাদেশিক কোনো সরকারের সঙ্গে কোনো কিছু তো যদি বিরোধ থেকে দে উইল রিজলভ ইট, নট বাংলাদেশ। তো সেক্ষেত্রে অজুহাত, খোড়া একটা অজুহাত দেখানো হচ্ছে কি মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির সঙ্গে তো আমরা চুক্তি করতে চাই না, চুক্তি করতে চাই ভারতীয় মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। এটা আভ্যন্তরীণ ব্যাপার। এটা যদি সরকার, আমরা এই যে একটু সময় ইয়ের মধ্যে আছি, আমরা আবার আরেকদিন আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। তাবাসসুম রাজশাহী থেকে পদ্মার বেহাল অবস্থা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক। তো রাজশাহী থেকে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তাবাসসুম। শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রমত্ত পদ্মার বেহাল দশা সম্পর্কে জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। বিদ্যুৎ সংযোগ না থাকার অজুহাতে নির্মাণ শেষ হওয়ার পরও কাজ শুরু হচ্ছে না বরিশালের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের। এরই মধ্যে এটি নদী ভাঙনের আশঙ্কার মধ্যেও পড়েছে। বাংলাদেশ লাইভ এবারের লোকেশন বরিশাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, নির্মাণ কাজ শেষ হওয়ার পরও কেন এটির কাজ শুরু করা যাচ্ছে না? আর বরিশালে পানির সংকট সমাধানের সুফল পাবে কতটুকু বরিশালবাসী? আসলে আপনি যেটি বললেন যে নির্মাণ সম্পন্ন হওয়ার পরেও আসলে কেন সেটি চালু করা যাচ্ছে না, এটি একটি অবাক করা বিষয়। আসলে বরিশাল নগরীতে আপনাকে একটু বলতে চাই যে পানির চাহিদা হচ্ছে মোট এখানকার সিটি কর্পোরেশনের হিসেবে প্রায় 6 লাখ বাসিন্দার জন্য প্রতিজন 90 লিটার হিসেবে প্রতিদিন পানির চাহিদা হচ্ছে 5,40,00,000 লিটার। এই যে আর সিটি কর্পোরেশন তাদের 32টি পাম্পের মাধ্যমে প্রতিদিন উৎপাদন করছে 2,62,00,000 লিটার, অর্থাৎ প্রতিদিন কিন্তু 2,92,00,000 লিটার পানি ঘাটতি থেকে যাচ্ছে। সেই ঘাটতি পূরণের জন্য 2012 সালে বরিশাল নগরীর বেলতলা এবং রূপাতলীতে কীর্তনখোলা নদীর তীরবর্তী দুটি স্থানে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের কাজ শুরু করে 2016 সালে, অর্থাৎ গত বছর কিন্তু এটি নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটিও চালু হচ্ছে না, শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না সেই অজুহাতে। এটি একটি খোরা অজুহাত বলেই এখানকার মানুষ মনে করেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্ল্যান্টটি চালু করতে না করতেই কিন্তু আসলে নদী ভাঙনের কবলে পড়ছে। আপনি হয়তো দেখবেন, এখন ক্যামেরা দেখানোর চেষ্টা করছি যে নদী ভাঙন এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে এটি চালু হওয়ার আগেই পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। আর এটিকে রক্ষার জন্য মানে প্রাথমিকভাবে বা যে বালুর ব্যাগ ফেলে বা জিও ব্যাগ ফেলে যে চেষ্টা করা হচ্ছে, আসলে সেটিতে কিন্তু এটি শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না। আসলে বরিশাল নগরীর সে যে পানির যে সংকট এবং এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হচ্ছে না, এসব বিষয়ে আমরা এখন কথা বলবো বরিশালের নদী খাল আর বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব এবং যিনি বরিশাল নগরীর সুপেয় পানির দাবিতে আন্দোলন করেছেন জনাব কাজী এনায়েত হোসেন শিবলুর কাছে। জনাব এনায়েত হোসেন শিবলু, আপনি আমাদেরকে বলবেন যে আসলে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি কেন চালু হচ্ছে না এবং নগরবাসীর পানির চাহিদা কিভাবে পূরণ হবে? আমরা বরিশালের নগরবাসী আমরা বিশুদ্ধ খাবার পানি পাচ্ছি না। আমরা জেনেছি যে সরকার এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা চালু করে নির্মাণ করেছে এবং এটা বিদ্যুতের অভাবে এইটা চালু হচ্ছে না। কিন্তু আমরা বরিশালের এই যে আজকে এখন নদী গর্ভে এইটা যাচ্ছে, এটা কি কারণে কিভাবে এইটা হলো, এটা আমরা বোধগম্য আমাদের নাই। আমাদের যেখানে পানির সংকট রয়েছে আজকে সেখানে আমাদের পানি পাচ্ছি না। আজকে এইটার বিদ্যুতের একদিকে সংকট, আমার অপরদিকে আমাদের এখানের এই যে নদীগর্ভে যাওয়ার যে এই অবস্থাটা, এইটা কি কারণে হলো, জনপ্রতিনিধিরা এইটা কিভাবে করলো, কিভাবে এই জায়গাটা সিলেকশন করলো? আমরা মনে করতে পারি এই যে জনপ্রতিনিধিরা বরিশালের নগরে থাকলেও তারা সেই নগরের পরিবার পরিজন নিয়ে থাকে না, সেখানে তাদের প্রতিদিনের কোনো পানির সংকট তারা মনে করে না। আজকে আমাদের দুর্ভোগে তৈরি করেছে। আমরা অবিলম্বে এর একটি ব্যবস্থা দেখতে চাই। আমরা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট এই প্ল্যান্টটার একটা সুফল আমরা পেতে পারি। কিভাবে পাবো, কি
প্রক্রিয়া করবে সেইটা আমরা সরকারের কাছে এবং এই যে সকল ব্যক্তিরা এটা নির্মাণ কৌশলের সাথে সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহি করেই এইটা চালু আমরা দেখতে চাই। আমরা বরিশাল সচেতন নাগরিকবাসী আগামী 29 তারিখে বরিশালে বিক্ষোভ সমাবেশ করব। মাননীয় প্রধানমন্ত্রীর এইটা হস্তক্ষেপ দাবিতে আমরা সকল নগরবাসীকে নিয়ে আমরা এই আন্দোলনে আবার ঝাঁপিয়ে পড়ব। এটাকে বলা হচ্ছে যে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না, সেই অজুহাতে এটা চালু হচ্ছে না। আপনার কি মনে হয় যে শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কারণে প্রায় এখানে 54 কোটি এবং এই পাইপলাইন সংযোগে আরো প্রায় 100 কোটি 150 কোটি টাকার একটি প্রকল্প চালু হচ্ছে না বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কারণে? আপনার কি এটা কাছে গ্রহণযোগ্য মনে হয় কিনা? এটা বিদ্যুৎ সংযোগ তো একটা বিষয় আছেই, কারণ এটা নির্মাণের পরে 6 মাস এইটাকে পরীক্ষাকালীন চালন করা একটা কথা ছিল, কিন্তু উপরন্ত এখন আরেকটা দুর্ভোগ হয়ে গেছে এটা ভাঙনের জায়গায়। আমি সম্প্রতি এখানকার যে নির্মাণের সাথে যুক্ত পানি উন্নয়ন যে এখানে যে আছে বোর্ডের সাথে কথা বলেছি, তারা জিও ব্যাগ ফেলাবে এবং এইটা যে জনস্বাস্থ্য প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীর কথা বলেছি, তিনি বলেছেন এইটা চালু করে দিলে তারা নাকি 6 মাসের মধ্যে এটা নাকি চালু করতে পারবে। আমরা জানি না ভিতরে নির্মাণ কৌশল কি। আমরা তাকেও বলেছি বিদ্যুৎ সংযোগ দিলেও যেন এই নিশ্চয়তা আপনি দিতে হবে যে এটা অবিলম্বে চালু করতে। তিনি বলছেন বিদ্যুৎ সংযোগ দিলে তারা 1-2 মাসের মধ্যে যে সকল ক্ষতিগুলো হয়েছে সেইটা পূরণ করে এটা চালু করতে পারবে। আমি জানি না সেইটা কতটুকু সফল হবে, তবে আমরা এই নির্মাণটা আমরা দেখেছি একটা বাস সিস্টেমেও করা যেতে পারতো, কেন সেটা করলো না? বরিশালে এই নদী ভাঙবেই, নদী গর্ভে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যায়। আমাদের এই নির্মাণ প্রযুক্তির ক্ষেত্রে এই যে নির্মাণের সাথে যে সকল ব্যক্তিরা যুক্ত আছে তারা কেন এই বিষয়গুলো বিবেচনা নেয়? কিন্তু আমরা দুর্ভোগ পড়েছে বরিশালের সাধারণ জনগণ। বা আমরা প্রতিদিন দেখেন এখন ডিপ টিউবওয়েল দিয়েও পানি পাচ্ছে না, অনেকে ডিপ টিউবওয়েলের সাথে সাবমের্সিবল পাম্প যুক্ত করছে, যেটা একটা অপরাধ মনে করি। আজকে ভূগর্ভস্থ পানির উপর যেভাবে নির্ভরশীলতা হচ্ছে, আজকে সরকার একটা মহৎ উদ্যোগ দিয়ে সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে বরিশালবাসীকে এই পানি দিতে চেয়েছিল। বরিশাল নদী খাল এই যে বিস্তীর্ণ জলভূমি, কিন্তু খাবারের পানির একটা বিশাল সংকট রয়েছে। আমরা সরকারের কাছে দাবি করব অবিলম্বে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু এবং এই একটা বিকল্প ব্যবস্থা করে আমাদের যে সংকটটা আপনারা জানেন, আমাদের প্রায় 3 কোটি লিটার পানির সংকট রয়েছে। আমাদের বরিশাল প্রায় 6 লক্ষ লোক রয়েছে এবং অচিরেই এই বরিশালের জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে। হয়তো দেখা যাবে আগামী 2-4 বছরের মধ্যে পদ্মা সেতু সংযোগের মধ্যে দিয়ে এখানে 10 লক্ষ লোক কিন্তু হতে পারে। তো এই যে পরিবার পরিজন নিয়ে যে বরিশালের পানি সংকট তীব্রতা হবে, এর কিন্তু মাসুল তাদেরকে দিতেই হবে। ধন্যবাদ আপনাকে। তাবাসুম, আপনি শুনলেন যে এখানকার যে আসলে এই যে কাজী এনায়েত হোসেন শিবলু, তিনি কিন্তু আসলে বরিশাল নগরের বাসীর যে সুপেয় পানির সংকট, সেই সংকট নিরসনের জন্য বা পানির দাবিতে কিন্তু তিনি আন্দোলন করছেন। তিনি তার একজন সংগঠক এবং তার যে কথাগুলো তিনি বলছেন এগুলো কিন্তু শুধুমাত্র তারই কথা নয়, এখানকার যারা ভুক্তভোগী বা এই এলাকার মানুষ তাদের কথা। তারা চাচ্ছেন যে সরকারের 100 কোটি টাকার প্রকল্প শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না সেই অজুহাতে বন্ধ থাকবে, এটি তারা মানতে পারছেন না। তারা চাচ্ছেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে চালু হোক এবং এই সুফল যেন এলাকার মানুষ পায়। তাবাসুম, এই ছিল এখানকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে সবচেয়ে সার্বিক চিত্র। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দুরবস্থা সম্পর্কে জানাতে যোগ দিয়েছিলেন বরিশাল থেকে রাহাত খান। একটু বৃষ্টিতে থই থই অবস্থা বন্দর নগরী চট্টগ্রামের। শুক্রবারের বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যায় পানিতে। 24 ঘন্টার সেই পানি নেমে গেলেও দুর্ভোগ এখনো পিছু ছাড়েনি। বাংলাদেশ লাইভে এবারে লোকেশন চট্টগ্রাম। দুর্ভোগের খবর জানাতে যোগ দিচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, একটু বৃষ্টিতে নগরীর এই অবস্থা হওয়ার কারণ কি, আর পানি নেমে গেলেও এখন কি ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে চট্টগ্রামের মানুষকে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা কিন্তু জলাবদ্ধতা। তো জলাবদ্ধতা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি, আরেকদিকে দেখা যায় যেমন জোয়ারের পানি, জোয়ারের পানি আর থেমে থেমে বৃষ্টি একাকার হয়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীর আমি যেখানে আছি সেখানে চকবাজার এলাকায় এই যে জায়গায় আমরা আছি সেখানে হাঁটু জলে কিন্তু একাকার হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি শুধু চকবাজার এলাকা নয়, চট্টগ্রাম শহরে বিভিন্ন এলাকায় কিন্তু
পানি উঠে গিয়ে রাস্তাঘাটের অবস্থাও কিন্তু এখন খুব একটা বেহাল দশা হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তো চট্টগ্রামের শুধু এই সড়কটি নয়, শুধু পানি নেমে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহরের মুরাদপুর, বহদ্রহাট সহ বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি সড়কের অবস্থাটা কিন্তু খুব একটা খারাপ অবস্থা। সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সড়কগুলির অবস্থা এখন খুব খারাপ। তারা বৃষ্টি থেমে গেলে তারা বলছিলেন আসলে তারা সংস্কার কাজের জন্য চেষ্টা চালিয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা এই নগরবাসীর অনেক দিনের একটা দাবি, যেমন ধরেন জলাবদ্ধতা নিরসন নিয়ে খাল খনন এবং বিভিন্ন যেগুলি খাল খনন সহ বিভিন্ন নতুন খাল খনার যে দাবি রয়েছে, তারা এখনো পর্যন্ত তারা কোনো সুফল দেখতে না পাওয়ায় তারা কিন্তু নগরবাসী অনেকটা হতাশ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমার পাশে রয়েছেন অনেকজন, তাদের সাথে আর একটা খুব একটা দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। ধন্যবাদ। আপনার এই যে জলবদ্ধতা, ভয়াবহ ভারী বৃষ্টির একটা আভাস ইতিমধ্যে আমরা পেয়েছি। এদিকে রোডঘাট কাদামুক্ত রয়েছে, আর পাশাপাশি জলবদ্ধতার কারণে এখানে যে আবর্জনা সহ বিভিন্ন ড্রেনেজ অবস্থা পয়নাইজেশন না থাকার কারণে আমরা আজকে আতঙ্কের ভিতরে আজকেও আছি। যেহেতু এই আবহাওয়া আমাদেরকে ভয়াবহ একটা ভারী বর্ষণের আভাস দিয়েছে, নগরবাসী এখনও আতঙ্কে দিন কাটছে। আপনাকে ধন্যবাদ। পানির কারণে আমরা অবশ্যই ঢুকতে পারতেছি না, আমাদের পুরো পানি এক কোমর পানি হয়ে গেছে, আমাদের বাসার মধ্যে পানি, মানে অবস্থা খুব খারাপ চলতেছে আমাদেরকে আর কি। আমার মানে আমাদের একটা সুব্যবস্থা আমরা চাই আর কি। আমরা এখন চট্টগ্রাম দেখি চকবাজার দুবির পুলের উপর সবচেয়ে বড় সমস্যা হলো দুবির পুলটা অনেক পুরাতন হওয়ার কারণে খালের নিচে ফুলটা নিচে পড়ে গেছে, যার কারণে বর্ষার সময় পানি নিষ্কাশনে এটা বাধা সৃষ্টি হচ্ছে। আমরা মাননীয় মেয়র সাহেবকে অনুরোধ করব যাতে ফুলটা সংস্কার করে তারা উপর দিকে যদি নিয়ে আসে 5 ফুট 3 ফুট ফুল করে, তাহলে পানি নিষ্কাশন দ্রুত নিষ্কাশন হয়ে যাবে। পানি নিষ্কাশনের সময় এখানে ময়লা আবর্জনা আটকে যাচ্ছে ফুলটা নিচে হওয়ার কারণে। এটা আমরা মাননীয় মেয়র কাছে একটা দৃঢ় দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এই যে নালার মানে যে ড্রেনটা আছে, এই ড্রেনের পাশে যে পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো আছে, বিশেষ করে এই বিল্ডিংগুলো এবং যে ময়লা আবর্জনাগুলো মানে তারা নির্দিষ্ট স্থানে না ফেলে তারা যে এই যে খালের মধ্যে মানে নালার মধ্যে ফেলতেছে, এগুলোর কারণে বিশেষ করে পানি যখন এগুলো নিষ্কাশন যেতে পারতেছে না, বিশেষ করে পানিগুলো ডেলিভারি হতে পারতেছে না বিদায় এই যে পানির এই সমস্যা। যেমন আমি আজকে সকালবেলা থেকে এসে বসে আছি যে অফিসে ঢুকবো, অফিসের মধ্যে যে কাদা, যে পানির যে ময়লা আবর্জনাগুলো ঢুকে গেছে, বিশেষ করে আমরা কীভাবে কী করবো সেটা আমরা বুঝে উঠতে পারতেছি না। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আসলে অনেক ভুক্তভোগীদের সাথে, তারা বলছিলেন আসলে তাদের দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন সিটি মেয়রের যদি সুদৃষ্টি পড়ে তাহলে তারা আসলে এই দুর্ভোগ থেকে তারা রেহাই পাবে বলে তারা জানিয়েছেন। কিন্তু আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস বলছেন আসলে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। ব্যাপারে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন নয়ন বড়ুয়া। জয়। একসময় বলা হতো সৈয়দ আমজাদের ঘড়ি, চাঁদনী ঘাটের সিঁড়ি, বঙ্কুবাবুর দাড়ি আর জিতু মিয়ার, এই তিনে সিলেটের মানুষের ব্যাটাগিরি। যে ঐতিহ্যগুলোকে সামনে রেখে এই প্রবাদটির উৎপত্তি, তার মধ্যে অন্যতম পুরনো ঐতিহ্য সৈয়দ আমজাদের ঘড়ি, চাঁদনী ঘাটের সিঁড়ি। বাংলাদেশ লাইভে এবারে লোকেশন সিলেট। সৈয়দ আমজাদের ঘড়ি দেখাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ দিদারুল আলম নোবেল। নোবেল, এই পুরনো ঐতিহ্যগুলোর কি অবস্থা, এগুলো সংরক্ষণের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সিলেটের সারা সিলেটে যে ছড়িয়ে ছিটে যে সিলেটের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে তুলে ধরার জন্য একসময় প্রবাদ প্রবচন ছিল যে আলী আমজদের গড়ি, চাঁদনী ঘাটের সিঁড়ি, বঙ্কুবাবুর দাড়ি আর জিতু মিয়ার বাড়ি। এইভাবে সিলেটের গৌরবময় ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হতো। এই চারটি ঐতিহ্যের মধ্যে আলী আমজদের গড়ি এবং চাঁদনী ঘাটের সিঁড়ি এই দুটি সুরমা নদীর তীরে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি আলী আমজদের গড়ির পাশে সারদা হলে। এই সারদা হলটি হচ্ছে সিলেটের সাহিত্য সংস্কৃতি চর্চার একসময় একদম কেন্দ্রবিন্দু ছিল। এর ঠিক পিছনেই আলী আমজদের গড়ি। এই বৃষ্টির মধ্যে আমরা চেষ্টা করব সেই গড়িঘরের কিছু অংশ অন্তত আপনাদেরকে দেখাতে।
এই গড়িঘরটি 1874 সালে স্থাপন করেছিলেন তৎকালীন সিলেট জেলার মৌলভীবাজার মহকুমার লংলার জমিদার, যার নাম ছিল সৈয়দ আলী আহমদ খাঁ। তিনি এই গড়িঘরটি স্থাপন করেছিলেন। তার 3 বছর বয়সী ছেলে আলী আমজদের নামে গড়িঘরটির তিনি নাম করেছিলেন আলী আমজদের গড়ি। সেই গড়িঘরটি যেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে লাল ঢেউটিন দিয়ে তার ঘরটি তৈরি এবং এর মধ্যে সোনালি কাটার ঘড়ির কাঁটাগুলো ঘুরছে। এই ঘড়িটি যে আমরা ডায়াগ্রাম দেখছি, কাটার ডায়াগ্রাম, সেটির প্রস্থ হচ্ছে প্রায় 2.5 মিটার এবং কাটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। আর পুরো গড়িঘরটি হচ্ছে 17 ফুট প্রস্থ এবং 24 ফুট উঁচু। এই গড়িঘরটি যে শুধু সময় মানুষকে সময়ের জানান দিচ্ছে তা নয়, এটা সিলেটের ঐতিহ্যেরও কে ধারণ করে এখানে ঠায় দাঁড়িয়ে আছে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই গড়িঘরটি ক্ষতিগ্রস্ত হয়। পাক হানাদারদের চূড়া বিস্ফোরকের আঘাতে গড়িটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে 1987 সালে গড়িটি মেরামত করে আবার চালু করা হয়। এরপর কিন্তু গড়িটি যদিও সচল ছিল, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সে গড়িটি সময়ে তার ঘড়ির কাঁটাগুলো সচল রাখতে সক্ষম ছিল না। বিভিন্ন সময় গড়িটি নষ্ট হয়ে যায়। সর্বশেষ গত বছর গড়িটি আবার সিটি কর্পোরেশন তারা উদ্যোগ নিয়ে গড়িটি সচল করে। তো এর ঠিক পিছনে রয়েছে চাঁদনীঘাটের সিঁড়ি, যেটি সিলেটের আরেকটি ঐতিহ্য বহন করছে। সেই চাঁদনীঘাটের সিঁড়িটি 1874 সালে স্থাপন করা হয়েছিল। তৎকালীন আসামের বড় লাট হিসাবে যিনি পরিচিত ছিলেন ব্রিটিশ কর্মকর্তা লর্ড নর্থব্রুক, তিনি সিলেট আগমন করেন। তার আগমন উপলক্ষে সুরমা নদীর তীরে এই সিঁড়িটি নির্মাণ করা হয়েছিল। এই সিঁড়িটি এখনও সিলেটের নানা ঐতিহ্য ধারণ করছে। এরপরেই আছে এখানে পাশে রয়েছে কিন ব্রিজ, যেটি 1936 সালে নির্মাণ করেছিলেন তৎকালীন আসামের গভর্নর মাইকেল কিন, এবং তিনি সেটি উদ্বোধন করেছিলেন। তার নামানুসারে এই কিন ব্রিজের নামকরণ করা হয়েছিল। এছাড়াও এই এলাকার সুরমার তীরবর্তী অঞ্চলে সিলেটের আরও বেশ কয়েকটি ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যগুলো এখন অনেকটা আমরা বলতে পারি যে তার বিবর্ণ হয়ে গেছে, বা সেগুলো সংরক্ষণের আসলে যথাযথ তেমন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমি এখন এই ঐতিহ্যের ব্যাপারে কথা বলবো সিলেট প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি এবং মুক্তিযুদ্ধ পাঠাগারের পরিচালক, যিনি ইতিহাস ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, জনাব আলাজাদের সাথে। এই যে গড়িঘর সহ সিলেটের সুরমার পাড়ে যে ঐতিহ্যগুলো রয়েছে, সেই ঐতিহ্যগুলো আসলে সংরক্ষণের ব্যাপারে কর্তৃপক্ষ কতটুকু আন্তরিক মনে করছেন? নোবেল, আপনি ঠিকই বলেছেন সিলেটের যে ঐতিহ্যগুলোর কথা। এছাড়াও আরও কিছু ঐতিহ্য এই এলাকায় আছে। যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পশ্চিমেই সিলেট প্রথম পানি শোধনাগার নির্মাণ করা হয়েছিল, সেটা এখনও চালু আছে। পুরনো একটি শোধনাগার, যেটা দেখার মতো। এই ধরনের শোধনাগার আর সম্ভবত বাংলাদেশে নেই। ঠিক আমাদের ডান দিকে আরেকটা জায়গা আছে, সিলেটের পুলিশ সুপারের যে বাসা, সেটা একটা ঐতিহ্য সিলেটে এক সময় আপনি জানেন যে একটা বড় ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের পর সিলেটের অবকাঠামোতে একটা পরিবর্তন আসে। তখন যে নির্মাণশৈলী, সেই নির্মাণশৈলী অনুযায়ী যে ভবনগুলো নির্মাণ করা টিনের চালা দিয়ে, সেই চালা একটি ঘর কিন্তু এখনও সিলেটে আছে, যেটা সিলেটের পুলিশ সুপারের কার্যালয়। আমাদের পিছনে সিলেটের সার্কিট হাউস, যেটা এখন নতুন ভবন, সেখানেও একটি পুরনো ভবন ছিল, সেটা অস্তিত্ব এখন নেই। সব মিলিয়ে এই এলাকাটা একটা সাংস্কৃতিক বলয় হিসাবে গড়ে ওঠার কথা ছিল। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান যখন সিলেটের সিটি কর্পোরেশন মেয়র ছিলেন, তখন তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি উদ্যোগও নিয়েছিলেন যে এই যে ঐতিহ্যগুলো আমাদের, এই ঐতিহ্যগুলো নিয়ে এবং সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের আছে, যেটা সারদা স্মৃতি ভবন। এই সারদা স্মৃতি ভবনের কথা আপনি বলেছেন। আমরা যখন যখন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত তখন এই সারদা স্মৃতি ভবন ছাড়া আর কিন্তু সিলেটের কোনো জায়গা ছিল না যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায়। এই জায়গায় যে সাংস্কৃতিক বলয় গড়ে তোলার কথা ছিল, আমরা আশা করেছিলাম সেই সাংস্কৃতিক বলয় যদি গড়ে ওঠে, তাহলে সিলেটের এই যে ঐতিহ্যগুলো রক্ষিত হবে, আর তাদের সংস্কার রক্ষণাবেক্ষণ সবগুলো হবে। কিন্তু আমরা দুঃখজনক সত্য যে সে সাংস্কৃতিক বলয়টা এখন পর্যন্ত গড়ে ওঠেনি, যে কারণে এই যে আমাদের ঐতিহ্যগুলো আপনি ঠিকই বলে যে বিলীন হয়ে যাচ্ছে।
প্রায় নষ্ট হয়ে যায়, তো সংস্কার করা হয়। যেমন যে ঘড়ির কথা আপনি বলেন, সেই ঘড়িটাও কিন্তু এখন আগের রূপ নেই, কিছুটা উঁচু করা হয়েছে। পরিবর্তনের চারদিকে সিঁড়ির অবস্থা আপনি জানেন যে সিঁড়িটা ভেঙে যাচ্ছে। আমরা আশা করব যে কর্তৃপক্ষ অবশ্যই আমরা আশাবাদী, এবং আমরা সংস্কৃতি কর্মী হিসাবে বা সংস্কৃতির সাথে যুক্ত হিসাবে আমি যে দাবিটা করব, আশা করব, আমি দাবি করব যে সিলেটের যে সাংস্কৃতিক বলয় যেটা গড়ে তোলার কথা ছিল, সেই সাংস্কৃতিক বলয়টা যেন এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে এই জায়গায় গড়ে তোলা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন ইতিহাস ঐতিহ্য নিয়ে যিনি কাজ করেন আলাজাদের কাছ থেকে, তিনি দাবি জানিয়েছেন যে সাংস্কৃতিক বলয় যেটা তৈরি করার কথা ছিল এই সুরমার পার ঘিরে, সেই বলয়টি তৈরি হবে এবং একই সাথে ইতিহাস ঐতিহ্যের স্মারকগুলো সংরক্ষণ করা হবে। আমরাও আশাবাদী যে হয়তো সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসন সহ যে সকল কর্তৃপক্ষ রয়েছেন এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে তারা উদ্যোগী হবেন। এবং আমরা সকাল 8টার বুলেটিনে যেটি দেখিয়েছিলাম যে এই এলাকা ঘিরে একটি অস্থায়ী ট্রাক স্ট্যান্ড গড়ে উঠেছে, সেই ট্রাক স্ট্যান্ডটিও সেখান থেকে সরিয়ে নিয়ে মানুষের জন্য এই ঐতিহ্য দেখার একটি সুযোগ করে দেওয়া হবে, এমনটা সিলেটের মানুষ আশা করছেন। নোবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেটের ঐতিহ্যপূর্ণ আলী আমজাদের ঘড়ি সম্পর্কে জানাতে সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহ দিদারুল আলম নোবেল। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটি বিরতির, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। টগি ওয়ার্ল্ড বাংলা বছরের প্রথম দিনে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স শুরু হওয়া শিশুদের নতুন ভুবন এরই মধ্যে হয়ে উঠেছে বিপুল জনপ্রিয়। মঙ্গলবার বাদে সপ্তাহের 6 দিনই থাকছে ভিড়, ছুটির দিনে আরো বেশি ভিড়। তহিদ শান্তর প্রতিবেদন। ইটকাট পাথরের এই নগরীতে শিশুদের জন্য আনন্দ কোথায়? ব্যস্ত রাজধানী কেড়ে নিয়েছে শিশুদের খেলার মাঠ। বাধ্য হয়ে শিশুদের বিকাশে বিকল্প এই চেষ্টা। টগি ওয়ার্ল্ড বসুন্ধরা সিটির 8 তলায় ভিন্ন ভিন্ন 15টি রাইড এবং 40টিরও বেশি ভিডিও গেমস নিয়ে সাজানো হয়েছে শিশুদের এই আয়োজন। বাকশাবকের অন্য নাম টগি, সেই থেকে টগি ওয়ার্ল্ড। রঙিন এ বনবাজারে এসে বেজায় খুশি শিশুরা। এইখানে আমরা অনেক মজা করে অনেক খেলি, ভালোই লাগলো অনেক। শুনো, ওই যে ওই ট্রাকে উঠেছি, অনেক মজা করেছি, বলো। অনেক মজা করেছি। দোলনাতে উঠতে চাইছিলাম, তারপরে আমার আর কোনো ইচ্ছা ছিল না। একটু যারা কিশোর নিজেকে একটু বড়ই মনে করে তাদের জন্য থিম পার্কে আছে গাইরোস্কোপ। শূন্য ভরবেগে মহাশূন্যে ঘুরে বেড়ানোর অনুভূতি দেবে এটি। আমার কাছে মনে হয়েছে এরকম রাইডে আগে কখনো উঠি নাই। রোলার কোস্টারের চাইতেও এটা খুব বেশি আপার লেভেলের ছিল। আপনি যদি 120 কিলোমিটার পার আওয়ারে বাইক চালায় যে মজাটা পান, এখানেও সেই সেম। নিরাপত্তার পাশাপাশি সুরক্ষা দুটোতেই জোর দিয়েছে কর্তৃপক্ষ। সবগুলো গেমসেই বাচ্চারা খুব লাইক করে, খুব চাপ। সকাল থেকেই মোটামুটি তারা আসে, এনজয় করে। টগি সুন্দরবনের থিম থেকেই কিন্তু আমাদের এটা করা। এখানে বাচ্চারা যাতে এসে তাদের বিকাশটা করতে পারে, তাদের মন খুলে তারা খেলতে পারে, হাসতে পারে, দৌড়তে পারে, সেটার জন্যই আমাদের এটা করা। স্বস্তিতে তাই বাবা মায়েরাও। মার্কেটও করলাম, আবার একটু বিনোদনও হলো। এখানে এন্ট্রির ক্ষেত্রে যেহেতু সিকিউরিটি একটা চেক হয়, সুতরাং আমরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারি। আমি যমুনা ফিউচার পার্কেও গিয়েছি, এটা ডিফারেন্ট মনে হয়েছে এবং আমার ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। ভালো থিমেটিক পার্ক আসলে ঢাকাতে কমই আছে খুব আর কি, তো আজকে এসে তো মানে বেশ ভালো লাগবে। মঙ্গলবার বাদে প্রতিদিনই টগি ওয়ার্ল্ড খোলা সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।